তাদের থেকে আমাদের কাচ্চি বিরিয়ানিটাই বেস্ট। কি মশলা ইউজ করে দেখে হচ্ছে আমাদের টেস্ট বারের সাথে যায়। যেহেতু আমি খেতে ভালোবাসি, প্রথম দিকে তো কিছুই না, শুধুমাত্র মোবাইলটা গ্লাসের সামনে দাঁড়া করিয়ে রাখতাম, আমার খাবার আমিই দেখতাম। হঠাৎ করে দেখি যে আমার এই ভিডিওগুলো মানুষজন হচ্ছে গিয়ে খুব মজা করে দেখছে। হ্যালো এনটিভির দর্শকরা, সবাই কেমন আছো? আজ কোনো একটা জায়গায় এসে জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো এই জন্যই একটু মনে হলো তোমাদের সাথে প্রাণ খুলে দুটা কথা বলি। তো জাহিদ ভাই, কি খবর বলেন দেখি? আমার খবর তো ভালো, আর আপনার খবর দর্শকদের জানাতেই আপনার মুখোমুখি আমরা। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে রয়েছে আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় ফুড ভ্লগার, তার আসল পরিচয় একটু ওয়েট করেন বলছি, মিস্টার আদনান ইসলাম। মিস্টার ইসলাম, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। এই যে ফুড ব্লগিংয়ে এলেন, কবে থেকে এলেন, কীভাবে? প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু নিজেকে কখনোই ফুড ব্লগার হিসেবে পরিচয় দেই না। দেওয়ার তো কথাও না। আচ্ছা, আমি যেটা বলি, টুকটাক যেহেতু ফুড নিয়ে কাজ করি, আমি ফুডি মানুষ, আমি হচ্ছি পিওর ফুড লাভার এবং ফুড ব্লগার। আমার মনে হয় একটা ডিমার্কেটিং লাইন থাকে, সেটা হচ্ছে আমি খেতে ভালোবাসি আমাদের যে দেশীয় সংস্কৃতির খাবার, তার সাথে ফিউশন বিদেশি যে খাবারগুলো, সেগুলো সব কিছুর মধ্যে আমি হচ্ছে গিয়ে টেস্টটা খুঁজে ফিরি যে আমাদের টেস্ট বারের সাথে কোন খাবারগুলো যায়। আর ফুড ব্লগিং জিনিসটা হচ্ছে এই খাবারটা অমুক জায়গায় কম দামে পাওয়া যায়, বা অমুক জায়গায় ভালো, বা অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় খাবেন, মানে যারা প্রমোশন করে। হ্যাঁ, আমি আসলে জিনিসটা চাচ্ছি যে এই খাবারটা মজা, লাইক কাচ্চি বিরিয়ানি টেস্টি, দম বিরিয়ানির সাথে কাচ্চি বিরিয়ানির পার্থক্য কী, এটার সাথে মান্ডি তার পার্থক্য কী, কেন আমাদের আশপাশে যেসব বিরিয়ানি আছে তাদের থেকে আমাদের কাচ্চি বিরিয়ানিটাই বেস্ট, কি মশলা ইউজ করে দেখে হচ্ছে আমাদের টেস্ট বারের সাথে যায়, অ্যারাবিক যেই খাবার, টার্কিশ যেই খাবার কেন একটু আমাদের কাছে স্বাদহীন মনে হয়, এই জিনিসগুলো আমি খুঁজে ফিরি। হ্যাঁ, এটা ফুড ব্লগিং বলা যেতে পারে। মানে আমি আসলে ফুড লাভার হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দর্শক, এবার আসি আসল পরিচয়ে। এই যে আদনানকে দেখছেন, ও কিন্তু 33 BCS-এর একজন মেধাবী কর্মকর্তা। নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হচ্ছেন, তাই না? অবাক হবারই কথা। শুধু তাই না, পেশায় একজন চিকিৎসক এবং চক্ষুর বেশ ভালো নামডাকওয়ালা চিকিৎসক। আপনি আসলে তো ফাঁস করেই দিলাম দর্শকদের আপনার আসল পরিচয়। যারা অন্তর্জালে থাকেন তারা তো হয়তো অনেকে ওই আংশিক পরিচয় ভেবে নিতে পারে অন্য 8-10 জনের মতোই, কিন্তু আপনি যে একজন চোখের চিকিৎসক, ডাক্তার, সেটা হয়তো অনেকেই জানেন না। এবার আসি আপনার কথায়, আপনার বেড়ে ওঠা, শৈশব, পড়াশোনা, তারপরে চক্ষু চিকিৎসক হয়ে ওঠা, ছোট করে সেই গল্প শুনতে চাই। এটা তো কারিকুলাম ভাইটির মতো বলতে হয়। তো আমি প্রথমে পড়ালেখা করেছি মতিঝিল আইডল স্কুলে। তো তখন আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, তার প্রতিষ্ঠাতা, ওই স্কুলের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান স্যার। এরপরে আমি ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় চলে যাই কুমিল্লা ক্যাডেট কলেজে। তো সেখানে এসএসসি এইচএসসি পাশ করা। তো এরপরে আমাকে আল্লাহ আমার তকদিরে রেখেছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো সেইখান থেকে আমি এমবিবিএস পাশ করি। ওই পাশ করার সাথে সাথেই আমি পোস্ট গ্র্যাজুয়েশনে, বা আমাদের যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে ক্লিনিক্যাল ডিগ্রি এমএস, আমি সেটা হচ্ছে গিয়ে ওইটার চান্স পাই, এবং ওই তার 1 বছর পরেই আমার বিসিএসও হয়ে যায়। তো ওই সময় থেকেই হচ্ছে বিশেষ কর্মকর্তা হিসাবে হচ্ছে গিয়ে এই স্বাস্থ্য বিভাগে হচ্ছে আমি কর্মরত রয়েছি। আর আমি এর মধ্যে হচ্ছে আমার এমএসও কমপ্লিট হয়ে যায়। তো চক্ষু বিশেষজ্ঞ হিসাবেও প্রায় মানে অর্ধযুক্ত পার হয়েই গেল, আর এই চেম্বার করছি। আর আপনি যেটা বলছেন যে এইটার সাথে তাহলে ফুড ব্লগিংটা কিভাবে আসলো, আসলে সত্যি কথা বলতে আমার পেশাগত এই পরিচয়টা মনে হয় এই জীবনে এই প্রথম আমি কোনো মিডিয়ার সামনে বললাম। আসলে যখন ক্যাডেট কলেজে পড়তাম তখন বিভিন্ন রকমের স্টেজ পারফরমেন্স আমাদের করতে হতো, আর আমি মোটামুটি ভালো মানের স্টেজ পারফর্মার ছিলাম। আমাদের 6 বছরের ক্যাডেট লাইফের প্রত্যেক বছরই আমার স্টেজে কিছু না কিছু পুরস্কার থাকতো। তো ওই স্টেজ পারফর্মিংয়ে নিয়ে কিছু অংশ ইচ্ছা ছিল একসময় নাটক করব, সেই সুযোগ পাইনি। কিন্তু মঞ্চে অভিনয় করা, বা মঞ্চে অভিনয় তো আসলে খুব কঠিন একটা জিনিস, বা একদম লাইভ অভিনয় করা, সেইটার কিছুটা হাতে খড়ি নিয়েছিলাম একবার, যে খুব শখ ছিল যে মঞ্চে কিছু একটা করব বা টিভি মিডিয়াতে কাজ করব। কিন্তু আসলে ডাক্তারি পেশা আসলে আমাদের ওয়ার্কলোড এত বেশি, আদারওয়াইজ কোনো কিছু চিন্তা করাটা খুব কঠিন। তো তারপরেও যখন হচ্ছে গিয়ে কোনো একটা মানুষ হচ্ছে সব জায়গায় অনেক বেশি ব্যস্ত থাকে, তখন না সে যদি কোনো ফ্রি টাইম পায়, এইটা তার জন্য একটা কার্স হয়ে দাঁড়ায়। ওই লেজার আওয়ারটা, ওই সময়টা আর পার হতে চায় না। ওই সময়টা যেহেতু আমি খেতে ভালোবাসি, প্রথম দিকে তো কিছুই না, শুধুমাত্র মোবাইলটা গ্লাসের সামনে দাঁড়া করিয়ে রাখতাম, আমার খাবার আমিই দেখতাম। হঠাৎ করে দেখি যে আমার এই ভিডিওগুলো মানুষজন হচ্ছে গিয়ে খুব মজা করে দেখছে,
আমার একদম প্রথম কোনো ভিডিওতে কোনো কথা টথা কোনো সাউন্ড টাউন্ড কিচ্ছু ছিল না। তো যখন দেখতাম যে আমার খাওয়া দেখতেই মানুষজন পছন্দ করে, আর যেহেতু আমাদের ক্যারেট কলেজে হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে খেতে হতো, বা আমাদের এটিকেট মেনটেন করে খেতে হতো, যে এক চামচের একটা সাউন্ড হবে না, আমাদের প্লেটের কোনো সাউন্ড হবে না, কোন খাবারটা কিভাবে খেতে হয়, এই জিনিসগুলো যেহেতু হচ্ছে আমাদেরকে ওখানে শেখানো হতো, তো সেই জিনিসগুলোই আমার মনে হয়েছে তাহলে এই জিনিসটা আমি মানুষজনের সাথে শেয়ার করি, যদি কারো কখনো লাগে। এরকম অনেক আছে যে আমরা যে এই যে বিসিএসের যে আমরা ফাউন্ডেশন ট্রেনিংয়ে গিয়েছি, ওইখানেও কিন্তু এই এটিকেট ম্যানার্সগুলো কিন্তু আলাদাভাবে আমাদেরকে শেখানো হয়। তো এইটা যেন আম জনতাও জানতে পারে বা বুঝতে পারে, যেন তারা কোনো একটা গর্জিয়াস অনুষ্ঠানে যে হঠাৎ করে হচ্ছে বিব্রত না হয়। যেমন আমার মনে আছে ছোটোবেলায় আমরা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমাদেরকে চামচ দিত, কিন্তু সবাই চামচগুলো পাশে রেখে সবাই হাত দিয়েই খেত। আবার হচ্ছে অনেকে হাত দিয়ে খেতে আবার একটু সংকোচ বোধও করতো। তো আমার মনে হলো যে জিনিসগুলো সহজভাবে দর্শকের সামনে যদি আমি তুলে ধরি যে কীভাবে কোন চামচটা ধরতে হয়, মনে হয় মানুষের কিছু উপকারও হবে, এই নিয়েই শুরু করা। তারপর তো দেখলাম মানুষজন আসলে এত ভালোবাসা পেয়েছি এখন এই কর্মব্যস্ত জীবনে, এখন তো একটু বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু সেই ভালোবাসাটা আসলে মানে চুপ করে থাকা যায় না, এই জন্যই এটা চালিয়ে যাওয়া। হ্যাঁ, আর একটা নেশাও কিন্তু হ্যাঁ। তখন টানে। এটাই। এমনি তো আপনি ওজনদার মানুষ, বিসিএস কর্মকর্তা, বাস্তবিক অর্থে ওয়েট কীরকম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমি একটু ওই খাদ্যপ্রেমী পরিবারেরই মানুষ, তো যদিও আমার পরিবারের মানুষজনের ওয়েট এরকম না, হ্যাঁ আমার ওয়েট আসলে বেশি। সত্যি কথা বলতে এটা নিয়েও একটু আমি সবাইকে বলে দিচ্ছি, মিডিয়াতে আমরা যা দেখি সব কিছুই যে আমাদের ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আসলে রিচ ফুড খাওয়া অবশ্যই খারাপ। আমাদের হচ্ছে নর্মাল সবজি হচ্ছে গিয়ে খাবারের হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে 1/3 থাকা উচিত, এবং ওগুলোই মেনটেন করা উচিত। আমার থেকে যদি ভালো কিছু আপনারা শিখেন সেটা শিখবেন, আর যেইটা আমার ভিডিওর মধ্যে আপনার কাছে মনে হবে যে অতিরিক্ত খাওয়া হচ্ছে বা অতিরিক্ত তেল চর্বি খাবার খাওয়া হচ্ছে, ওটা অ্যাভয়েড করবেন, ওটা কখনোই ফলো করবেন না। এটা একদম হাত জোর করে সবার কাছে আমার এটা অনুরোধ। আমরা পরিবারের গল্প শুনতে চাই। আচ্ছা, পরিবারের গল্প বলবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আমার আব্বা আম্মার সঙ্গে থাকি। আমার আব্বা একসময় সরকারি চাকরি করতেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমার আম্মাও এখনও জীবিত আলহামদুলিল্লাহ। আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাই দেশের বাইরে থাকেন, উনি ইউএসএতে সেটল। আমার বোন বিবাহিতা, ওনার হাজব্যান্ড পাইলট, আর আমি তো আছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে ঝিলে আমি একটা সুন্দর সুখী পরিবারের মধ্যেই আছি। কেন এই পরিবারে আর কেউ নেই, মানে আপনার স্পাউস? আচ্ছা, আমার স্পাউস নেই। আচ্ছা, আমার ওয়াইফ হচ্ছে একদমই গৃহস্থ বাড়ির হচ্ছে গিয়ে হাউস ওয়াইফ যেরকম হয় সেরকম হাউস ওয়াইফ। আমার 2টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ের বয়স 13 থেকে 14 হবে, আর ছোট মেয়ের বয়স হচ্ছে 2 বছর মাত্র পূর্ণ হলো। সব কিছু মিলিয়ে ঝিলে খুব মানে সুখে শান্তিতে আছি আর কি আলহামদুলিল্লাহ। এখন পোস্টিং কোথায়? আচ্ছা, আমার এখন পোস্টিং হচ্ছে আমাদের আইয়ের 2টা ইনস্টিটিউট আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আর একটা হচ্ছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট। আমার পোস্টিং হচ্ছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে। এই যে ফুড ব্লগিং করেন, কোনটা আয় বেশি? নিশ্চয় তো আয় পাচ্ছেন ফেসবুক ইউটিউব থেকে, চেম্বার থেকে, রোগী দেখে আয় বেশি, না ব্লগিং করে আয় বেশি? প্রথম কথা হচ্ছে আমি তো আসলে হচ্ছে প্রফেশনাল অপথলমোলজিস্ট, আর এইটা হচ্ছে আমার একদমই ফুড ব্লগিংটা হচ্ছে একদমই শখের একটা জিনিস। তো এইটা বলাটা ভুল হবে যে এখান থেকে আমার কোনো আয় হয় না, এখান থেকে অবশ্যই আয় হয়, কিন্তু সত্যি কথা বলতে এইখান থেকে কত আয় হচ্ছে বা কেমন আয় হচ্ছে এই দিকে আমি আসলে অত একটা মনোযোগী না। আমার আসলে আমার যে প্রফেশন এবং ওইটা আমার প্যাশনও বটে। আমি যেহেতু সার্জন মানুষ, আমি জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি, তো আমার ওইখানে প্রচুর অপারেশন করতে হয়। এই মানুষকে সেবা দেওয়ার মধ্যে যেই তৃপ্তি, এইটা আসলে পৃথিবীর অন্য কোনো কাজের মধ্যে নাই। এটা একদম সেলফ স্যাটিসফ্যাকশন বলতে যেটা বোঝায়, আমার জবে আমি স্যাটিসফাইড। আর আপনি আসলে মনে হয় উত্তরটা পেয়ে গেছেন যে যেহেতু আমি আমার লাইফটাই বলতে গেলে রোগীদের জন্য দিয়ে দিয়েছি, মানে এটা অনেকেই হয়তো বা মনে করতে পারে যে এটা তো সব ডক্টরই বলে। আসলে আপনারা যদি ডক্টরদের কর্মঘণ্টা একবার হিসাব করে দেখেন, আমরা সেই হচ্ছে সকাল 6টা 6:30 সময় উঠে হসপিটালে দৌড়ানোর জন্য রেডি হয়ে যাই, আর আমাদের দিন শেষ হয় হচ্ছে রাত 12টা 12:30, বা বলতে গেলে একদিনের কাজ আমার হচ্ছে গিয়ে পরের দিন 12টা পার হয়ে গেলেই তো হচ্ছে একটা দিনও পার হয়ে যায়, তাই না? অধিকাংশ সময় দেখা যায় যে
আমার চেম্বার শেষ হচ্ছে 12:30 1টার সময়। আর এখানে হচ্ছে গিয়ে আসলে আমাদেরকে আমাদের নিজস্ব যত পেইন থাকুক না কেন, রোগীদের সাথে কিন্তু সবসময় হচ্ছে হাসি মুখেই কথা বলতে হয়, বা তার দুঃখটাই কিন্তু আমাদের শুনতে হয়, এবং তার হচ্ছে গিয়ে সৎ পরামর্শ যেভাবে দেওয়ার সেই জন্য আমাদের কাজ করে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে যদি আপনি আপনার প্রফেশনে ডিভোটেড থাকেন, আল্লাহ ওইখানেও আপনার রিজিকের খুব সুন্দর ব্যবস্থা করে দেবে, এবং হালাল রিজিক, সৎ রিজিকের ব্যবস্থা আপনাকে করে দেবে। তো এইটা তো জাস্ট হচ্ছে মানে ফুড ব্লগিং। এইখানে আসলে সত্যি কথা বলতে আমার যে ইনকাম এই পেজ থেকে বা এই ফুড ব্লগিং রিলেটেড, এইটা খুব বেশি কিছু না। আমি যেমন হচ্ছে অনেক জায়গায় শুনি যে মানুষজন লাখ লাখ টাকা কামাচ্ছে, হয়তোবা কামাচ্ছে, আমি আসলে জানিও না, এবং আমি এটাকে প্রফেশন হিসেবে নিইনি। আমি জাস্ট হচ্ছে আপনাদের ভালোবাসা চাই, আপনাদের মধ্যে থাকতে চাই, আপনাদের শ্রদ্ধা ভালোবাসা, এটাই যেন সবসময় আমি পাই। এই খাবার দাবার নিয়ে ভিডিও করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা? মজার অভিজ্ঞতা তো শেষ নাই, কারণ যেহেতু হচ্ছে গিয়ে আমি সব জায়গায় যেই হচ্ছে সব জায়গায় মজা করি। যেমন একটা খুব দামি রেস্তোরাঁয় আসলাম, এখানে হচ্ছে এখানে কথা বলছি না, কোনো একটা খুব দামি একটা রেস্তোরাঁয় যে হচ্ছে গিয়ে একটা পুল সাইডে খাচ্ছি, মানে মনে করেন হচ্ছে ওটা খুব এক্সপেন্সিভ, কত এক্সপেন্সিভ বললাম না। সাথে সাথে হচ্ছে ওইটা একজন কানে কাছে এসে বললো যে স্যার পানি কিন্তু ইনক্লুডেড না। আমি বললাম যে পানি এত দাম নিচ্ছেন, হ্যাঁ মানে এর মধ্যে পানি ইনক্লুডেড না, ঠিক আছে সুইমিং পুল থেকে পানি নিয়ে আসেন খাবো। হ্যাঁ, তো তারাও একটু হতভম্ব হয়ে যায়। আবার যদি মজার কিছু কথা বলি, আসলে আমাকে তো এখন হচ্ছে একদম রুরাল এরিয়াতেও অনেকে চিনে। একবার হচ্ছে কুমিল্লায় যাচ্ছি আমার ক্যারেট কলেজে, প্রচণ্ড জ্যাম রাস্তায়, হ্যাঁ এত জ্যাম যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠিক আছে, জ্যাম যখন আসে আমরা আগে একটু লাঞ্চটা করে নিই। লাঞ্চ করতে একদমই অক্ষত মানে নাম না জানা একটা রেস্তোরাঁয় আমি হচ্ছে ঢুকেছি, ভাই এই খাবার দাবারগুলো হচ্ছে গিয়ে দেন। তো আমি খাবার অর্ডার করেছি, মনে করেন ভাত, ভর্তা, গরু, একটা মাছ। দেখি টেবিল ভর্তি খাবার, একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে। কী ব্যাপার কী ব্যাপার? হ্যাঁ বলছে না স্যার এটা একটু খেয়ে দেখেন, এটা একটু খেয়ে দেখেন, হ্যাঁ এই না সেই না। তো আমি তখন খাবো না। তারপরে ম্যানেজার এসে বলে যে স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, হ্যাঁ আপনাকে যে আমি এখানে এমনি করে পাবো আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। হ্যাঁ আপনি আমার রেস্তোরাঁয় আসছেন, আমার যতগুলো আইটেম আছে আমি আপনার না খাওয়াই হচ্ছে ছাড়বো না। তো আমি বলছি যে ঠিক আছে আমি খাবো, এক শর্তে। যে সেই শর্তটা কি, আমি তো আসলে হচ্ছে গিয়ে আচ্ছা এটা একটু বলেই ফেলি, এগুলো আসলে মিডিয়াতে বলা ঠিক কিনা, আমার আসলে ওরকম ইয়েও নাই, কী বলে কোনো ট্রেনিংও নাই। হ্যাঁ, যে আমি তো আসলে কোনো জায়গায় ফ্রি খাই না। ফ্রি খাইলে আমার কাছে যেই সংকোচটা হয়, আমি তাহলে মনের কথাটা বলতে পারি না, যে এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে, এটা আমি বলতে পারি না। এই জন্য আমি কোনো জায়গায় ফ্রি খেতে চাই না আর কি। তো আমি বললাম যে হচ্ছে গিয়ে আমি কিন্তু ফ্রি খাবো না, আমি যেটা যেটা খাবো আপনার কিন্তু দাম রাখতে হবে। তো পরবর্তীতে উনি তো দাম নিবেই না। পরে হচ্ছে উনি বলছে যে ঠিক আছে স্যার আপনি আমাকে কাঁচা বাজারের দাম নেন। আমরা মানে খুব ভালো খাইছিলাম, এবং ওদের রান্নাও খুব ভালো। আমি এখন আমার আসলে মানে রেস্তোরাঁটার নাম মনে নাই, আমি এখানে হয়তো প্রমোশনও করে দিতাম, যে এটা আমার একটা জীবনের একটা স্মৃতি, যে মানে ওটা খুব দামি কোনো রেস্তোরাঁ না, তারাও আমাকে যে এই ভালোবাসা সম্মান দিয়েছে এরকম। তারপরে হচ্ছে গরু কিনতে গেলাম, গরু কিনতে যে হচ্ছে গিয়ে প্রথম ব্যাপারে সে আমাকে চিনে, মানে আমার সাইজের ছোটোখাটো গরু, ওটা দাম চাচ্ছে আমার 10 গুণ বেশি। আমি বুঝতে পারছি এই জন্যই। আবার পাশে হচ্ছে গিয়ে আমারই এক ফ্যান, উনি হচ্ছে দেখি খুব দরদাম করে টোরে একটা গরু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মনে হচ্ছে উনি নেবে। উনি বলছে স্যার এই গরুর দরদাম করছে আপনার জন্য, আপনি নিয়ে নেন। এবং আমি গরুটা কিনছি, এবং সবাই বলছে খুব ভালো হয়েছে। মানে সে বুঝে ফেলছে যে আমি দরদাম করতে পারবো না গরুর, হ্যাঁ। এবং আমার কাছে হচ্ছে গিয়ে মানে আমি দাম শুনে মানে মনে করেন মানে নর্মাল একটা গরুর দাম যদি কেউ 4 লাখ 5 লাখ টাকা চায়, এটা তো আর হইলো না, হ্যাঁ। কিন্তু এরকম তো হয়, মানে কোরবানির ঈদের 3-4 দিন আগে কিন্তু এরকম হয় অনেক কিছু, যে ইচ্ছা মতো দাম চায়। তো পরে আমি দেখলাম যে আমার ফ্যানরা হচ্ছে গিয়ে আমার জন্য দরদাম করে, এবং ওই গরু আমি কিনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার কোরবানি কবুল করে, ওনাকেও সওয়াব দিয়ে দেখ, হ্যাঁ ওই ভাইকে, আমার মনে আছে। খাবার দাবার করে অর্থাৎ ভিডিও করতে গিয়ে মানে অতিরিক্ত খেয়ে অসুস্থ হওয়ার নজির আছে কোনো অভিজ্ঞতা? ভেরি গুড। প্রথম কথা হচ্ছে কি, এই জিনিসটাই আমি দর্শকদেরকে আজকে একটা জিনিস ডিসক্লোজ করে দিচ্ছি। আপনারা অনেকেই মনে করেন আমি অনেক বেশি খাই, এই জিনিসটা কিন্তু ঠিক না। আমি সবসময় পরিমাণ মতোই খাই। হ্যাঁ আমার স্বাস্থ্য অনেক বেশি, আমার এরকম একজন স্বাস্থ্যের একজন মানুষ যতটুকু খায় আমি ততটুকুই খাই। তাহলে যে এত যে টেবিল ভর্তি খাবার, এই খাবারগুলো কি হয়, বা এই খাবারগুলোর আসলে হচ্ছে গোমরটা কি? গোমরটা হচ্ছে আমি কখনোই খাবার নষ্ট করি না। আমার পরিবারের মধ্যে এই জিনিসটা হচ্ছে গিয়ে বলা আছে যে আমি যতটুকু খাবো বাকি অংশ হচ্ছে গিয়ে আমার পরিবারের মানুষজন হচ্ছে গিয়ে খাবে, ঠিক আছে? আমরা কোনো খাবার নষ্ট করব না। তো সেই হিসাবে আমার যতটুকু আমার পরিমাণ মতো, আমি কখনোই তার থেকে বেশি খেয়ে মানে হাঁসফাঁস অবস্থা, এটা আমি কখনোই যাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা আসলে বলতে যাচ্ছেন যে আসলে রাস্তাঘাটে আমরা যে অনেক খাবার দাবার খাই, অনেক সময় হচ্ছে কি এটা তো আমাদের দেশে কমন কিছু প্রবলেম, যে হচ্ছে কি আমাদের পেট খারাপ হচ্ছে, নাহলে গ্যাস্ট্রাইটিস হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। এই ক্ষেত্রে আমি কয়েকটা রুলস ফলো করি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এই জিনিসটা পারলে আপনারা ফলো করবেন। আপনাদের যাদের মানে ফ্রিকোয়েন্টলি বাইরে খাওয়া পড়ে,
তারা কখনোই পানিটা লোকাল পানি খাইয়েন না, সবসময় কেনা পানি খাবেন। এটা রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে আমি টাইফয়েডের টিকা আর হেপাটাইটিসের টিকা, বিশেষ করে হেপাটাইটিস এ যেটা পানিবাহিত, এই দুটো টিকা কিন্তু আমার হচ্ছে কি নেওয়া, এবং এটা কিন্তু রিনিউ করতে হয়। টাইফয়েডের টিকা হচ্ছে কি 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, ভ্যালিডিটি হয়তো বা কারো কারো ইমিউনিটি যদি বুস্ট আপ হয় 4-5 বছর পর্যন্ত এটা হচ্ছে কাজ করে। আর হেপাটাইটিস বি এরও কিন্তু একটা হচ্ছে কি লিমিট আছে, টাইম লিমিট আছে, যে এই পর্যন্ত এটা কাজ করবে, তারপরে কিন্তু আপনাকে রিনিউ করতে হবে। আর হেপাটাইটিস বিটা হচ্ছে কি রক্তবাহিত আর অন্য কোনো রুট দিয়ে হতে পারে, সেইটা তো আমরা অধিকাংশ মানুষই হচ্ছে নিয়েছি, কিন্তু হেপাটাইটিস এ টিকা কিন্তু সবাই নেয় না বা জানে না। এই জিনিসটা আমি করি, এই জন্য হচ্ছে গিয়ে বাইরে আমি এই দুইটা সেফটি মেনটেন করার চেষ্টা করি। আর প্লেটটা আমি অধিকাংশ সময় হচ্ছে গিয়ে ওই মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে নেই। হ্যাঁ, সাবান দিয়ে তো অবশ্যই হাত ধুতে হবে, ওই প্লেটটাও আমি মিনারেল ওয়াটার দিয়ে, এই টিপসগুলো আমি একটু ফলো করি। আপনি তো খাবারের প্রেমে দেওয়ানা, আপনার প্রেমে দেওয়ানা কতজন? মানে আপনার ভিডিও দেখে এরকম তো নিশ্চয়ই কেউ কি নকটক করে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আগে মানে মিডিয়া ইউজ করার তো অনেকগুলো লেভেল আছে, তাই না? এখন যখন মানুষজন আমাকে চিনে, এখন হচ্ছে কি মিডিয়া ইউজ করতে আমার খুব ভয় লাগে। হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন বা এই বলেন ওই বলেন, খুবই ভয় লাগে। আর আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সব অটো রিপ্লাই জেনারেট করা, মানে এখানে হচ্ছে গিয়ে কেউ যে আমাকে নক দিবে বা ইয়ে করবে, ওই অটো রিপ্লাই চলে যায়, এবং সেই রিপ্লাইগুলো অধিকাংশই হয় আমার চেম্বার রিলেটেড, যে চোখ দেখাতে চান এখানে চলে আসেন, এই ব্যাপার এরকম। আর দেওয়ানা মাস্তানা বলতে যেটা বুঝাবো সেটা হচ্ছে, আপনাকে বারবার একটা কথা কয়েকবার বলে ফেলছি, আমি আসলে হচ্ছে গিয়ে খুব মানে একটা হ্যাপি লাইফ লিড করি। তো যারা আসলে সংসার জীবনে সুখী, তারা আসলে পৃথিবীর মধ্যে খুব লাকি মানুষ। আমি হয়তো বা ওরকম একজন। যাক দর্শক, এই আনলাকি দুনিয়ায় মোটামুটি একজন লাকি মানুষকে পাওয়া গেল। আসলে সুখী মানুষের খোঁজে তো আপনারা ওই জামার একটা গল্প জানেন, তারপরে আপনাকে তো পেয়ে গেলাম, মানে এরকম মুফতে একটা সুখী লোক পেয়ে গেলাম, কি বলেন? মানে একটা জিনিস কি, আপনি এই জিনিসটা নিজেও মনে হয় রিয়েলাইজ করেন, বাংলাদেশে একজন মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার নেই। হ্যাঁ, মানে সুখটাই আসল, এবং আমরা সবাই টাকার পিছনে ছুটি, সুখের পিছনে কিন্তু ছুটি না। হ্যাঁ, তো বাংলাদেশে তো আসলে আপনার খুব বেশি টাকা খরচ করারও জায়গা নেই, আমি যেটা বুঝি আর কি। দেশের বাইরে যখন আমরা যাই তখন দেখি যে লাক্সারি বলতে কী বোঝায়, কিন্তু বাংলাদেশে তো এই তো এর মধ্যেই তো আমরা আছি। তো আলহামদুলিল্লাহ, এটুক তো আল্লাহ আমাকে মানে পারিবারিকভাবেই বহন করার তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আমার দাদা ডাক্তার ছিলেন, আব্বা ভালো একটা অবস্থায় ছিলেন, তো সেই হিসাবে আমার আসলে খুব বেশি মানে কি বলবো, যে মানে আমি সবাইকে এইটাই বলি যে তোমরা সুখী হওয়ার চেষ্টা করো, এবং যা আছে তাই নিয়েই সুখী হওয়ার চেষ্টা করো। আরেকজনের কী আছে এই দিকে কম্পেয়ার করতে গেলেই না সুখটা হারায় যাবে। হ্যাঁ, নিজের দিকে যদি তাকাও যে আমার ক্যালিবার এতটুকু, আমি এইটুকু পারবো, হ্যাঁ আমি যতটুকু খাবো, আমার আরেকজন মানুষ তো অতটুকু খেতে পারবে না, আর সে যদি ওইটা নিয়েও আফসোস করে যে উনি তো দেখি 1 কেজি গরুর মাংস খেয়ে ফেললাম, আমি তো পারলাম না। হ্যাঁ, এরকম তুমি তোমার তৃপ্তি নিয়ে খাও। এই যে এটার একটা উদাহরণ কি, বুফে খাওয়া। যে কোনো বুফেতে মানুষজন কি করে আমি তো দেখেছি, যে ডেজার্টের সাথে হচ্ছে গরুর মাংস নিচ্ছে। না ভাই, তার কোনোটা টেস্ট থাকে না, আপনি ফিন্নির টেস্ট পাবেন না আপনি গরুর মাংসের টেস্ট পাবেন, একটার সাথে এলাবেলা। আপনি আস্তে আস্তে ঠান্ডা মাথায় আপনার রিজিকে যা আছে তাই আপনি খাবেন। রিজিকের বাইরে যদি একটা ভাতের দানা মুখে দিয়ে চাবানো, কাশি দিয়ে এটা বের হয়ে যাবে, আপনি গিলতে পারবেন না। এই জিনিসটা বিশ্বাস করতে হবে। এই টিভির দর্শকদের জন্য কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি আসলে শুধু আমি না, অধিকাংশ মানুষই যারা একটা নর্মাল লাইফ লিড করতে চায়, তারা শুধু মানুষজনের ভালোবাসা চায়, দোয়া চায়, সেটাই আমাকে দিবেন। আমি এতেই খুব খুশি থাকবো যদি আপনারা আমাকে প্রাণ ভরে আমার জন্য দোয়া করেন, আমার কেরিয়ার, আমার পরিবারের জন্য দোয়া করেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচিত ফুড ব্লগার, যেটা আপনারা চেনেন, আর তার বাইরে একজন চক্ষু বিশেষজ্ঞ, চক্ষুর চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আদনান ইসলাম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।